হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয়্যাল এডুকের ইউটিউব চ্যানেল। আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি ক্লাস সেভেনের রায়ো মার্টিন কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভের ইংলিশের যে মডেল সেটগুলো আছে সেগুলো আমি পরপর ভিডিও নিয়ে আসবো এবং সেগুলো সলিউশন করবো। তো আজকে যেটা আমি সলিউশন করবো সেটা হচ্ছে তোমাদের 7 নম্বর স্কুল রায়ো মার্টিন কোশ্চেন ব্যাংকের। স্কুলটার নাম হচ্ছে নিমপিঠ রামকৃষ্ণ বিদ্যা ভবন, ঠিক আছে? এর আগে 6টা মডেল আমি কমপ্লিট করেছি, এটা 7 নম্বর। এরপরে যতগুলো মডেল আছে আই গেস 12টা মনে মডেল আছে সেকেন্ড সামেটিভের জন্য, তো পরপর 12টা মডেল আমি আনবো, ঠিক আছে? আর যারা আগের ভিডিওগুলো দেখোনি, প্রত্যেকটা ভিডিও আমাদের দেওয়া আছে ওপরে। ওই আই বাটনে ক্লিক করে তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। এছাড়া অন্যান্য সাবজেক্টেরও ভিডিও আছে, তোমরা ওগুলোও দেখতে পাবে, ঠিক আছে? তো আজকে দেখো 7 নম্বর মডেলটা আমি করব। 7 নম্বর মডেল প্রথমে সিনটা যেটা দেওয়া আছে সেটা কোথা থেকে দেওয়া আছে, ফাদার উলফ woke up from his day's rest। দেখো, মোগলি অ্যামং দ্য উলফস এখান থেকে দেওয়া হয়েছে, আর প্রথম পোর্শনটাই দেওয়া আছে। তোমরা যারা পড়েছো তারা জানো, এই গল্পটা সম্পর্কে জানো, আর যারা পড়োনি তারাও জানো গল্পটা সম্পর্কে। এই মোগলি অ্যামং দ্য উলফস এটা হচ্ছে দ্য জাঙ্গল বুক, এখান থেকে নেওয়া হয়েছে। জাঙ্গল বুক কোন স্টোরিটা ছিল, যেটা কিনা একটা ছোট্ট বাচ্চা যে কিনা হারিয়ে যায়, এবং সে হচ্ছে বনে জঙ্গলে গিয়ে পড়ে, এবং সেখানে নেকড়েদের একটা ফ্যামিলি থাকে যারা ওকে বড় করে তোলে, ঠিক আছে? তো সেটা নিয়ে গল্পটা। আর একটা ক্যারেক্টার ছিল শের খাঁ, যে বড় রয়্যাল বেঙ্গল টাইগারটা, যে কিনা যার উদ্দেশ্যই ছিল মোগলিকে শিকার করা, ঠিক আছে? তো এই গল্পটা তোমরা সিনেমার আকারে এবং কার্টুনেও হয়তো অনেকে দেখে থাকবে। তো এই গল্পটাই এখানে আছে। তো আমরা একটু পড়ি, দেখো। ফাদার উলফ woke up from days rest, সারাদিনের যে বিশ্রাম সেখান থেকে ফাদার উলফ উঠেছে, ঘুম থেকে উঠেছে। হি স্ক্র্যাচড হিমসেলফ, yawned and spread out his paws one after the other to get rid of the sleepy feeling in their tips। দেখো, সে ঘুম থেকে ওঠার পরে কি করলো, স্ক্র্যাচড হিমসেলফ মানে নিজেকে আঁচড় দিয়েছিল, yawned মানে হাই তুলেছিল, and spread out his paws আর যে পা গুলো ছিল সেগুলো ছাড়াচ্ছিল, ঠিক আছে? ওয়ান আফটার দি আদার মানে একটার পর একটা ছাড়ানোর চেষ্টা করছিল, মানে ছাড়াচ্ছিল। টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস। এই কিসের জন্য? কারণ ওর যে ঘুম থেকে উঠলে যে একটা ক্লান্তি ভাব থাকে, সেই ক্লান্তি ভাবটা কাটানোর জন্য সে এটা করছিল। আর ইন দেয়ার টিপস, টিপস কথাটা মানে হচ্ছে গুহার একদম সম্মুখ ভাগ, যেখানে তারা ছিল, সেই জায়গাটার কথা বলা হচ্ছে আর কি। যে ওই সময় ওই জায়গাতে তারা এটা করছিল। সরি, তারা নয়, ফাদার উলফ বাবা নেকড়ের কথা বলা হচ্ছে। মাদার উলফ lay with her big grey nose dropped across her four tumbling squalling cubs। আচ্ছা, মাদার উলফ মানে মা নেকড়ে বাঘ কি করেছিল, শুয়েছিল। কি নিয়ে? উইথ হার বিগ গ্রে নোজ, তার যে ধূসর রঙের বড় নাকটা সেটা ফেলে দিয়েছিল কাদের উপরে? হার ফোর টাম্বলিং স্কোয়ালিং কাপস। টাম্বলিং কথাটার মানে হচ্ছে গড়াগড়ি খাওয়া, স্কোয়ালিং কথাটা মানে হচ্ছে চিৎকার করে। তার যে 4টা কাব, কাব মানে এখানে ছোট যে নেকড়ে বাচ্চাগুলো আছে সেটাকে বলছে। তো তাদের ওপরে হচ্ছে বড় ওই নাকটা, নিজের ধূসর রঙের নাকটা ফেলে কিন্তু শুয়েছিল। দ্য মুন শোন ইন্টু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড। তারা যেখানে থাকতো, ওই যে মাউথ অফ দ্য কেভ মানে হচ্ছে ওদের যে গুহার একদম মুখটা, সেই মুখে হচ্ছে কি চাঁদের আলোটা খুব ভালোভাবে পড়ছিল। অগ্রা সেড ফাদার উলফ, ফাদার উলফ বললো এটা। অগ্রা মানে আওয়াজ করলো একটা। কি এইবার কি বলছে দেখো, ইট ইজ টাইম টু হান্ট আগেইন। এটা আবার সময় হয়েছে আবার শিকারে যাওয়ার। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল হোয়েন আ লিটল শ্যাডো উইথ আ বুশি টেল ক্রসড দ্য থ্রেশহোল্ড অ্যান্ড হুইন্ড। কি বলছে? স্প্রিং কথাটা মানে হচ্ছে লাফিয়ে ওঠা, আর ডাউন হিল মানে নিচের দিকে। সে হচ্ছে লাফিয়ে নিচের দিকে যাচ্ছিল, সেই সময় হোয়েন এ লিটল শ্যাডো একটা ছোট্ট একটা ছায়া। কিরকম ছায়া? উইথ আ বুশি টেল, একটা লেজ আছে যে লেজটা ঘন, লোমযুক্ত ঘন আর কি লেজটা, সেটা পেরিয়ে গেল। ক্রসড দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে হচ্ছে সীমানা, চৌকাঠ, মানে আমার একটা নির্দিষ্ট সীমা আছে, সেই সীমানাটা পেরিয়ে চলে গেল। অ্যান্ড হুইন্ড, হুইন্ড মানে হচ্ছে কানো কানো গর্জন করে আর কি, কানো কানো ভাবে কথা বলে, বক 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 করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা এইটুকুটার মধ্যে এটাই ছিল। এরপর ফার্দার পুরো স্টোরিটা আমরা বারবার পাবো, বারবার আমরা করব, প্রত্যেকটা প্রশ্ন আমরা এরপর করতে থাকবো। দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথম প্রশ্নটার আমরা অ্যান্সার এবার এখানে খুঁজবো। ওয়েকিং আপ ফ্রম হিজ রেস্ট ফাদার উলফ। আচ্ছা, সারাদিনের যে বিশ্রাম সেখান থেকে ওঠার পরে ফাদার উলফ বাবা নেকড়ে কি করেছিল? এই লাইনটা দেখো দেওয়া আছে, হি স্ক্র্যাচড হিমসেলফ, yawned and spread out his paws one after the other to get rid of the sleepy feeling in their tips। তাহলে এই পুরো লাইনটা আমরা দিয়ে দেবো। হি স্ক্র্যাচড হিমসেলফ, yawned and spread out his paws
one after the other to get rid of the to get rid of the sleepy feeling in their tips। হয়েছে প্রথমটা। নেক্সট কোশ্চেন। নেক্সট আমরা দেখবো ড্রপিং অ্যাক্রস আর ফোর টাম্বলিং স্কোয়ালিং কার্ভস। আচ্ছা, ড্রপিং অ্যাক্রস আর ফোর টাম্বলিং স্কোয়ালিং কার্ভস, মাদার উলফ laid with her big গ্রে নোজ। দেখো এটাতে কি বলেছিল, যে চারটে গড়াগড়ি খাওয়া এবং চিৎকার করা কাবের উপরে শুয়েছিল। কিভাবে? মাদার উলফ লেড, ওইভাবে শুয়েছিল, উইথ হার বিগ গ্রে নোজ, মানে কি বড় ওই যে ধূসর রঙের নাকটা সেটা ফেলে ঘুমাচ্ছিল। তাহলে এটা আমরা লিখবো মাদার উলফ লেড উইথ হার বিগ গ্রে নোজ। ঠিক আছে, এবার ট্রু ফলস দেবো এবং সাপোর্টিং স্টেটমেন্ট, এটা তুলে নাও। দ্য মুন রেজড বিহাইন্ড দ্য কেভ, চাঁদটা উঠছিল বিহাইন্ড দ্য কেভ, মানে কি ওই তাদের যে গুহাটা ছিল তাদের পেছন দিকে, এটা তো ফলস হবে। মুনটা অর্থাৎ চাঁদটা বা চাঁদের আলোটা সেটা দেখাচ্ছিল কোথায়? তাদের মাউথ অফ দ্য কেভ, হ্যাঁ না? তাহলে সাপোর্টিং আমরা কি দেবো? দেখো এখানে দেওয়া ছিল দ্য মুন শোন ইন্টু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড, তাহলে এই লাইনটা আমরা দিব। মাউথ অফ দ্য কেভ মানে আহ, তাদের যে গুহাটা ছিল তার মুখে, সামনের দিকে, সম্মুখ ভাগে। দ্য মুন shone into the mouth of the cave where they all lived। ঠিক আছে, নেক্সট। ফাদার উলফ ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, হ্যাঁ এটা ট্রু হবে। ফাদার উলফ লাফিয়ে উঠে নিচের দিকে গিয়েছিল, তাহলে এখানে আমরা সাপোর্টিং কোনটা দেবো? হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল হোয়েন আ লিটল শ্যাডো, তাহলে এই পুরো লাইনটা আমরা দিয়ে দেবো, হি ওয়াজ গোয়িং টু স্প্রিং downhill when a little shadow when a little shadow with a bushy tail with a bushy tail crossed the threshold threshold and wind। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই দুটোকেও তোমরা খাতায় তুলে নাও। নেক্সট চলো, সি এর দাগে দেখো কোশ্চেন অ্যান্সার আছে। হোয়াট অ্যাপিয়ার্ড অ্যাট দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড অর্থাৎ তাদের চৌকাঠ বা সীমানাতে কি এসেছিল? তাহলে আমরা কি লিখবো? আ শ্যাডো, a little shadow actually, a little shadow with a bushy tail, with a bushy tail appeared
অ্যাট দ্য থ্রেশহোল্ড। ঠিক আছে, একটা ছায়া, ছোট ছায়া এসছিল, যে ছায়াটাতে কি ছিল, আর তার সাথে এসছিল কি একটা বুশি টেল, অর্থাৎ ঘন লোমযুক্ত একটা লেজ, এরকম কোন একটা প্রাণী এসছিল। তাহলে দেখো এখানে পোয়েমটা আছে, পোয়েমটা একটাই আছে তোমাদের সিলেবাসে, যেটা হচ্ছে দ্য ভ্যাগাবন্ড। তো ভ্যাগাবন্ড থেকে দেওয়া আছে, গিভ টু মি দ্য লাইফ, গিভ টু মি দ্য লাইফ আই লাভ। দেখো প্রথম থেকে প্রথম স্ট্যান্ডায় দেওয়া আছে এটা। ভ্যাগাবন্ড সম্পর্কে আমি আগের ভিডিওগুলোতে বলেছি, এবার আর নতুন করে কিছু বলবো না, আমি এবার পুরোটা পড়বো, তোমাদের মানেটা বোঝাবো বাংলাতে ফার্দার, তারপর আমরা কোশ্চেনগুলো করব। তো কি বলছে দেখো, গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লেভ গো বাই মি। আমাকে সেই জীবনটা আমাকে দাও যে জীবনটা আমি ভালোবাসি। লেট দ্য লেভ গো বাই মি। লেভ কথাটার মানে হচ্ছে সরু যে নদী বা পাহাড়ি যে ঝর্ণাগুলো হয় সেটাকে বলছে। সেই পাহাড়ি ঝর্ণাগুলোকে আমার পাশ দিয়ে যেতে দাও। গিভ দ্য জলি হেভেন এভাব। জলি মানে হচ্ছে আনন্দময়, আর হেভেন মানে এখানে আকাশটাকে বোঝাচ্ছে। তো বলছে আমার মাথার উপরে একটা আনন্দময়, আমার আনন্দময় আকাশ দাও। অ্যান্ড দ্য বাইওয়ে নাইমি। বাইওয়ে কথাটার মানে হচ্ছে সরু যে গলিগুলো হয়, গ্রামের যে গলি, সরু রাস্তা, সেটাকে বলা হচ্ছে। তাহলে আমাকে কি কি দিতে বলছে, গিভ টু মি দ্য লাইফ আই লাভ, যে লাইফটা, যে জীবনটা আমি ভালোবাসি সেই জীবনটা আমাকে দাও। পাহাড়ি যে ঝর্ণা বা সরু যে নদী, সেই নদী আমাকে দাও, মানে আমার পাশ দিয়ে যেতে দাও। গিভ দ্য জলি হেভেন এভাব। মাথার উপরে আনন্দময় আকাশ দাও। অ্যান্ড দ্য বাইওয়ে নাইমি। আর আমার পাশে দাও কি, সরু রাস্তা। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি। আমার যে বিছানাটা হবে সেটা ঝোপঝাড়ে হবে, যেখান থেকে আমি স্টার গুলো অর্থাৎ তারা দেখতে পাবো। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। রুটি আমি নদীর জলে ডুবিয়ে খেতে চাই, বা নদীর জলে ডুবাবো। দেয়ার্স দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, দেয়ার্স দ্য লাইফ ফর এভার। আমার মতো মানুষের জন্য এই ধরনের জীবনটাই ভালো, আর এই ধরনের জীবনটাই আমি সারা জীবন চাই। তাহলে এখানে কি কবি যে ভবঘুরে, যে ব্যাপারটা, ভবঘুরে কারা হয়, যারা নির্দিষ্ট জায়গায় থাকে না, উদ্দেশ্যহীন ভাবে তারা ঘোরাফেরা করতে থাকে, ঠিক আছে। তো কোনো রকম বিলাসিতা ছাড়াই তারা যে জীবনটা কাটায়, সেরকম জীবনেরই কথা বলা হচ্ছে। তো এই ধরনের লাইফটাই বলছে আমার মতো মানুষের জন্য যথেষ্ট, মানে উপযুক্ত, আর আমি এই লাইফটাই চাই সারা জীবনের জন্য। এরপরে এদিকে কি বলছে দেখো, এদিকে দুটো স্ট্যান্জা দেওয়া আছে। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হোয়াট উইল বি ওভার মি। ব্লো মানে হচ্ছে আঘাত বা বিপদের কথা বলা হচ্ছে, যে বিপদকে পড়তে দাও আমার উপরে, সুন অর লেট শীঘ্র অথবা দেরি করে পড়তে দাও। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপরে যেটা পড়তে চাই সেটাই পড়তে দাও, মানে বিপদ বা আশঙ্কা যাই হোক না কেন, যাই পড়ুক সেটা আমাকে পড়তে দাও। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, পৃথিবীর যে এই আনন্দময় মুখ, এই যে আনন্দময় প্রকৃতি, সেটা আমার চারিপাশে দাও। অ্যান্ড দ্য রোড বিফোর মি, আর আমার সামনে কি দাও, রাস্তা দাও। ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, অর্থাৎ আমার, আমি চাই না, কি চাই না, সম্পত্তি চাই না, আশা চাই না, এবং ভালোবাসা চাই না। নর আ ফ্রেন্ড টু নো মি, আর আমাকে কোনো রকম বন্ধু চিনুক বা জানুক সেটাও আমি চাই না। অল আই সিক, শুধুমাত্র আমি চাই দ্য হেভেন এভাব অ্যাভাব, অর্থাৎ মাথার ওপরে শুধু আমি আকাশটা চাই। অ্যান্ড দ্য রোড বিলো মি, আর আমার পায়ের নিচে চাই রাস্তাটা। ব্যাস এইটুকু। তাহলে ভবঘুরে বা ভ্যাগাবন্ড সম্পর্কে আগের যে যে মডেলগুলো আছে সেগুলো তো আমি বলেছি, তাছাড়া তোমরা সব পড়েছো। তো এখানে আমি শুধু বাংলা মানেটা তোমাদের বলে দিলাম। এবার এখান থেকে কি কি প্রশ্ন আছে সেগুলো আমরা এবার করব, ঠিক আছে। প্রথমে এর দাগে কি প্রশ্ন আছে আমরা একটু দেখে নিই। কারেক্ট অ্যান্সার করতে হবে, দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ বেড। তার বিছানাটা কোথায় চেয়েছে ভ্যাগাবন্ড? ইন এ ফ্রস্টি ফিল্ড, ইন দ্য বুশ, অ্যাট আ রোড সাইড ইন। ইন দ্য বুশ এটা ছিল, আমরা জানি যে ঝোপঝাড়ের মধ্যে তার বিছানাটা তিনি চেয়েছিলেন, তাই না। নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য ভ্যাগাবন্ড প্রেইজ ফর আ লাইফ। কি ধরনের লাইফ তিনি প্রার্থনা করেছেন, কি ধরনের লাইফ তিনি চেয়েছেন? ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, ডিভোটেড টু সোশ্যাল ওয়ার্ক, স্পেন্ট ইন কমফোর্ট অ্যান্ড লাক্সারি। মানে সেকেন্ডের দুটো অপশন হবে না, কেন হবে না দেখো, ডিভোটেড টু সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সমাজের যে কাজগুলো, সেই সমাজের কাজে তিনি নিযুক্ত হতে চেয়েছেন, নাকি কাটাতে চেয়েছেন কমফোর্ট অ্যান্ড লাক্সারি অর্থাৎ বিলাসিতা এবং আরামে তিনি কাটাতে চেয়েছেন? তাহলে এই দুটো তো হবে না। ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, আমি বলেছি তোমাদেরকে যে নেচারের কাছাকাছি থাকতে চাই, তার মানে ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, অপশন নাম্বার এ, ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। হলো? 3 নম্বর প্রশ্নটা কি বলছে, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক, কি চায় না, দ্য হেভেন অ্যাবাভ হিম, ওয়েলথ দ্য রোড বিলো হিম। তাহলে হেভেন অ্যাবাভ মাথার উপরে আকাশ চেয়েছে, রোড এটাও চেয়েছে, ওয়েলথ চাইনি অর্থাৎ সম্পত্তি চাইনি, তাহলে ওয়েলথ হবে।
হয়ে গেল। এবার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম। বিয়ের দাগে এখানে কি আছে আমরা একটু দেখে নিই। দ্য ভ্যাগাবন্ড আস্ক ফর, কি চেয়েছে? দ্য ভ্যাগাবন্ড আস্ক ফর দ্য লাইফ হি লাভস। আস্ক ফর দ্য লাইফ হি লাভস, যে জীবনটা ভ্যাগাবন্ড ভালোবাসে সেই লাইফটা সে চেয়েছে। নেক্সট, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস টু ডিপ ব্রেড, রুটি ডোবাতে চেয়েছে কোথায়? ইন দ্য রিভার, ইন দ্য রিভার। হয়েছে? এবার ম্যাচ করতে হবে কলাম এর সাথে কলাম বি। তোমরা এটা খাতার মধ্যে তুলে নাও। কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে হবে আমাদের। প্রথমেরটা আছে লাভ, তারপরে আছে হেভেন, তারপরে আছে নাই। ভালো করে যদি তোমরা দেখো এটা কিন্তু টেক্সচুয়াল কোশ্চেন, টেক্সটের মধ্যেই এটা দেওয়া আছে, হ্যাঁ না? তাহলে লাভটা কি হবে? আ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? এটা হবে সি, আ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। নেক্সট আছে হেভেন। হেভেন বলতে এখানে কি বোঝাচ্ছে? ওখানে কবিতার কনটেক্সটে হেভেন আলাদা ছিল, এখানে হেভেন কথাটা মানে বলছে আ প্লেস ওয়্যার এ সোল ফাইন্ডস পিস অ্যান্ড হিজ গড। তাহলে এটা হবে অপশন ডি, এখানে হবে প্লেস ওয়্যার আ সোল, একটা জায়গা যেখানে আত্মা, সোল মানে আত্মা, আত্মা খুঁজে পায় কি? শান্তি এবং ভগবান বা ঈশ্বর। হয়েছে? নেক্সট, নাই। নাই, নাই মানে কি? নিয়ার, কাছাকাছি, দ্যাট হুইচ ইজ নিয়ার। তাহলে এটা হবে এ, দ্যাট হুইচ ইজ নিয়ার। আর এটা হবে অপশন সি, আ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। সরি, অপশন সি তো আমি করেছি, তাহলে এটা অপশন বি হবে। অপশন বি, আ স্ট্রিম অর আ রিভিলেট। লেভ, লেভ মানে আমি বললাম সরু নদী, তাহলে আ স্ট্রিম অর রিভিলেট, আ স্ট্রিম অর রিভিউলেট। হয়ে গেছে। নেক্সট আমরা যাবো আনসিনে, এটা তোমরা খাতায় তুলে নাও। আনসিনটা একটু দেখো কি বলছে। এভরি স্টুডেন্ট হ্যাজ টু পারফর্ম সার্টেন ডিউটিস টুয়ার্ড হিমসেলফ অ্যান্ড সোসাইটি, প্রত্যেকটা ছাত্রছাত্রীকেই কি বলছে? একটা কর্তব্য পালন করতে হয় সোসাইটি অর্থাৎ সমাজ এবং নিজেদের প্রতি। ডিউটিস আছে, কর্তব্য আছে যেগুলো পালন করতে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ স্টুডেন্ট ইজ টু বি এ পার্সন অফ স্ট্রং ক্যারেক্টার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি হচ্ছে একটা স্টুডেন্টের? যেটা হচ্ছে একটা স্ট্রং ক্যারেক্টার, একটা কি কঠোর একটা শক্তিশালী একটা চরিত্র যাতে সে তৈরি করতে পারে, এটাই হচ্ছে মেইন থিং। শক্তিশালী একটা মানে অদম্য একটা জেদওয়ালা এরকম একটা স্টুডেন্ট হতে হবে, ঠিক আছে? হি ওট টু বি কেয়ারফুল, তাকে যত্নশীল হতে হবে, ডিউটিফুল কর্তব্যবান হতে হবে, অ্যান্ড রেসপেক্টফুল আর শ্রদ্ধাশীল হতে হবে, টুয়ার্ডস হিজ ফ্রেন্ডস অ্যান্ড সিনসিয়ার অ্যান্ড অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। অর্থাৎ কি বলছে দেখো, তার বন্ধুদের প্রতি তাকে কি হতে হবে? কেয়ারফুল, যত্নশীল, বিউটিফুল, কর্তব্যবান এবং রেসপেক্টফুল, শ্রদ্ধাশীল। এগুলো কিন্তু বন্ধুদের প্রতি হতে হবে। অ্যান্ড সিনসিয়ার অ্যান্ড অ্যাটেন্টিভ, অর্থাৎ মনোযোগী হতে হবে এবং অনুগত হতে হবে কিসের প্রতি? টু হিজ স্টাডিজ, তার যে পড়াশুনো তার প্রতি সম্পূর্ণ মনোযোগী হতে হবে তাকে।
হি মাস্ট ফিল দ্য রেসপন্সিবিলিটি ফর বিল্ডিং আপ আ স্ট্রং নেশন। তাকে কিন্তু এই অনুভূতিটা তাকে কিন্তু বা এই অনুভবটা তার হওয়া উচিত। কোন অনুভবটা? একটা রেসপন্সিবল, একটা দায়িত্ব নিতে হবে বা দায়িত্ববান, দায়িত্ব একটা যে একটা ফিলিং যে হওয়া সেটা হতে হবে। কি নিয়ে? ফর বিল্ডিং আপ এ স্ট্রং নেশন, একটা শক্তিশালী বা মজবুত এক যে দেশ যে আমরা গড়ে তুলবো, সেই দেশটা গড়ে তোলার জন্য যে একটা রেসপন্সিবিলিটি, যে একটা কর্তব্য, সেটা তাকে কিন্তু ফিল করতে হবে। ঠিক আছে? হি শুড সাপোর্ট অল দ্যাট ইজ গুড অ্যান্ড রিজেক্ট অল দ্যাট ইজ ব্যাড ইন সোসাইটি। সমাজের মধ্যে যেসব জিনিসগুলো আহ, কি বলবো, যেসব জিনিসগুলো হচ্ছে ভালো সেগুলোকে হচ্ছে সাপোর্ট করা, সহযোগিতা করা। আর কি রিজেক্ট করতে হবে, খারিজ করতে হবে। কোন কোন জিনিসগুলো? সোসাইটির মধ্যে যে জিনিসগুলো খারাপ সেগুলোকে খারিজ করতে বলা হচ্ছে। হি শুড নট ফরগেট দ্যাট দ্য ওয়েল বিং অফ এ স্টেট আলটিমেটলি ডিপেন্ডস অন দ্য মোরাল ক্যারেক্টার অফ টুডেজ ইউথ। আর তাকে এটা কখনোই ভোলা উচিত নয় যে অবশেষে একটা স্টেট অর্থাৎ একটা দেশের যে ভবিষ্যৎটা, ঠিক আছে, সরি, আলটিমেটলি ডিপেন্ডস, হ্যাঁ, আলটিমেটলি দেশের যে ভবিষ্যৎটা বা দেশের যে উম, কি বলবো, হ্যাঁ ওটাই, দেশের যে ভবিষ্যৎটা সেটা ডিপেন্ড করে, নির্ভর করছে কিসের, কিসের উপর? অন দি মোরাল ক্যারেক্টার, অর্থাৎ নৈতিক যে চরিত্রটা, বর্তমান যুব সমাজের যে নৈতিক চরিত্রটা, তার উপরে কিন্তু আলটিমেটলি অবশেষে ডিপেন্ড করছে একটা দেশের একটা কিন্তু ভবিষ্যৎটা। ঠিক আছে? ইউ শুড নট ফরগেট দ্যাট ওয়েলবিং অফ আ স্টেট, একটা দেশের ভালো যে ব্যাপারটা, ভালো খারাপের ব্যাপারটা, সেটা কিন্তু ডিপেন্ড করছে বর্তমান যুব সমাজের নৈতিক চরিত্রের উপর। বোঝা গেল? তাহলে এটা একটা খুব ভালো কিন্তু আনসিন ছিল। স্টুডেন্টদের কি করা উচিত, কি করা উচিত না, তাদের রেসপেক্টফুল হতে হবে, ডিউটিফুল হতে হবে, অ্যান্ড কেয়ারফুল হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের কিন্তু অ্যাটেন্টিভ থাকতে হবে, অর্থাৎ পড়াশোনায় মনোযোগী থাকতে হবে। সমাজে যে জিনিসগুলো ভালো সেগুলোকে তারা সাপোর্ট করবে, যেগুলো খারাপ সেটার বিরুদ্ধে কিন্তু কথা বলবে, সেটাকে কিন্তু রিজেক্ট করবে। ঠিক আছে? তাহলে এবার দেখো এখানে কি কি প্রশ্নগুলো আছে আমরা করব। প্রথমে ট্রু ফলস করতে হবে, সাপোর্টিং দিতে বলেনি। এভরি স্টুডেন্ট ওট টু বি হেল্পফুল টু ফার্মার্স, হেল্পফুল টু ফার্মার্স এখানে কিন্তু বলা হয়নি, তাহলে এটা ফলস হবে। ঠিক আছে? পার্সনস অফ স্ট্রং ক্যারেক্টার্স আর ইউজলেস টু এ নেশন। কি বলছে? যেসব ব্যক্তিরা স্ট্রং ক্যারেক্টার হয়, ঠিক আছে, শক্তিশালী চরিত্র যাদের থাকে, মানে শক্তিশালী চরিত্র বলতে এখানে মানসিক দৃঢ়তার কথা বলা হচ্ছে, যেসব মানুষের আছে তারা কি বলছে? আর ইউজলেস টু এ নেশন, মানে একটা দেশের জন্য তারা ইউজলেস, তাদের কোনো ব্যবহার করা যাবে না, অযথা আর কি, সেটা কিন্তু হবে না, এটাও ফলস হবে। যারা মানসিক দিক থেকে, ঠিক আছে, মনের দিক থেকে যারা অদম্য, যারা জেদি বা যারা দৃঢ়, তারা কিন্তু ইউজলেস কখনোই হতে পারে না, অলওয়েজ ইউজফুল হবে। ঠিক আছে? নেক্সট 3 নম্বর, দ্য সোসাইটি ডিমান্ডস নো ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। অবশ্যই এটা ফলস। সোসাইটি, সমাজ কিন্তু আমাদের কাছে চায়, ডিউটিও চায়, রেসপন্সিবিলিটি চায়, কর্তব্য চায়, তার মানে এটাও ফলস হবে। সমাজ কিন্তু চায় আমাদের কাছে। ইন্টারেস্ট ইন স্টাডিজ ইজ ডিজায়ারেবল ফ্রম এ স্টুডেন্ট। অবশ্যই এটা ট্রু। একটা স্টুডেন্টের জন্য ইন্টারেস্ট অর্থাৎ ইচ্ছাটা, সেটা কিন্তু স্টাডিতে হওয়া উচিত, পড়াশোনায় কিন্তু হওয়া উচিত, মনোযোগী হওয়া উচিত। নেক্সট, স্টুডেন্ট শুড রিজেক্ট দ্য ইভিলস ইন সোসাইটি। অবশ্যই এটা ট্রু। দেখো সোসাইটির যে খারাপগুলো, ইভিল মানে এখানে খারাপ দিকটা বলা হচ্ছে, সমাজের যে খারাপ দিকটা সেটাকে রিজেক্ট করতে বলেছে একটা স্টুডেন্টের, তাই না? তাহলে ছাত্রছাত্রীরা যে সমাজের যে খারাপ দিকটা সেটাকে কিন্তু খারিজ করবে। তাহলে প্রথমে ফলস, 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 ট্রু, ট্রু। ঠিক আছে? নেক্সট, নেক্সট চলে আসি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য, আচ্ছা এবার হচ্ছে, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। তোমাদের ভোকাবুলারি টেস্ট হবে এবার। এটা হচ্ছে তোমাদের কতখানি ভোকাবুলারি আছে, ওয়ার্ড স্টক। রতন ইজ ভেরি ড্যাশ, ইউ মে কন্ট্যাক্ট হিম। এখানে হবে প্রথমটা সিনসিয়ার, অনুগত ছিল, ওয়ার্ডটা ছিল রতন খুবই অনুগত, তুমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। স্বামী বিবেকানন্দ ওয়াজ আ ম্যান অফ স্ট্রং, স্ট্রং কি? স্ট্রং ক্যারেক্টার। স্বামী বিবেকানন্দ একটা মানুষ ছিলেন যিনি কিনা একজন শক্তিশালী চরিত্র ছিল, যার চরিত্র ছিল অনেক শক্তিশালী, পাওয়ারফুল যেটাকে আমরা বলি। ঠিক আছে? নেক্সট, বি ড্যাশ টু ইউর টিচার্স, ওখানে ছিল রেসপেক্টফুল, তাহলে বি রেসপেক্টফুল, শ্রদ্ধাশীল হওয়া উচিত। টিচারদের উপর আমাদের কিন্তু শ্রদ্ধাশীল হওয়া উচিত। আচ্ছা, আই ক্যান্ট ড্যাশ ইউ ইন দিস ম্যাটার, ওখানে ছিল সাপোর্ট। প্রত্যেকটা ওয়ার্ড আমি দেখিয়ে দেবো তোমাদের, সাপোর্ট হবে, আমি তোমাকে এই বিষয়ে সাপোর্ট অর
সহযোগিতা করতে পারবো না। উই লিভ ইন আ বিউটিফুল সোসাইটি। সমাজে আমরা একটা খুবই সুন্দর সমাজে বসবাস করি। তাহলে সিনসিয়ার, ক্যারেক্টার আমরা প্রত্যেকটা দেখবো। দেখো এখানে দেখো সিনসিয়ার আছে, সিনসিয়ার, ক্যারেক্টার, রেসপেক্টফুল, সাপোর্ট, এখানে আছে সাপোর্ট, সোসাইটি, এখানে দেখো সোসাইটি। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড আমরা দিয়ে দিয়েছি। এবার নেক্সট চলে যাব আমরা গ্রামারে। প্রথমে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। মডেলস দিয়ে করতে হবে। তার আগে এটা তোমরা খাতার মধ্যে তুলে নাও। দেখো মডেলস দিয়ে করতে হবে। মডেলস কোনগুলো? কুড, শুড, উইল, শ্যাল, মে, মাইট, ঠিক আছে, ক্যান, এগুলো দিয়ে। তাহলে প্রত্যেকটা মডেলেরই কিন্তু ভিন্ন ভিন্ন মিনিং থাকে, আবার একটা মডেল কিন্তু দুটো কাজেও ব্যবহার করা যায়। তাহলে মডেল আমরা দেখে দেখে করব কি করা যায়। দেখো প্রথমে বলছে চিলড্রেন ড্যাশ নট রান অন স্টোনি প্লেসেস। আচ্ছা মডেল আরেকটু বলে দিই, আগের ভিডিওতে আমি তোমাদের মডেলগুলো বুঝিয়েছিলাম। মডেল ইজ এ কাইন্ড অফ হেল্পিং ভার্ব। মডেল ইজ দ্য কাইন্ড অফ হেল্পিং ভার্ব, যেটা কিনা মেইন ভার্বের আগে বসে হেল্প করে, ঠিক আছে। আর যেটা দেখায়, কি দেখায়, রেসপন্সিবিলিটি দেখাতে পারে, ঠিক আছে। আর কি দেখাতে পারে, বাধ্যবাধকতা দেখাতে পারে। আর কি দেখাতে পারে, ক্ষমতা দেখাতে পারে, ঠিক আছে, এবিলিটি দেখাতে পারে। আর কি, পসিবিলিটি, এগুলো আমাদের দেখাতে পারে। তাহলে মডেল যেন বলে দিলাম প্রথমে কি কি হয়। তাহলে আমরা পড়বো, বুঝবো এখানে কি অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করছে। চিলড্রেন ড্যাশ নট রান অন স্টোনি প্লেসেস। স্টোনি, পাথুরে জায়গাতে চিলড্রেনদের ছুটতে বারণ করা হচ্ছে। তার মানে এটা একটা সাজেশন দেওয়া আছে, পরামর্শ দেওয়া আছে। তার মানে এখানে কি হবে, পরামর্শ যদি দেওয়া হয় তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুড ব্যবহার করি। শুডটা আমরা দিয়ে দিলাম। চিলড্রেন শুড নট রান অন স্টোনি প্লেসেস। 2 নম্বরে ড্যাশ হি কাম টুমরো। টুমরোর কথা বলা হচ্ছে। টুমরো মানে আগামীকাল। তাহলে উইল একটা কিন্তু মডেল হয়। তাহলে উইল, উইল হি কাম টুমরো। আচ্ছা, ড্যাশ রেইন টুডে। 3 নম্বর, এখানে দেখো একটা পসিবিলিটি বা প্রবাবিলিটির কথা বলা হচ্ছে, সম্ভাবনা। ইট ড্যাশ রেইন টুডে। আবার সম্ভাবনার ক্ষেত্রেও দু রকম হয়, মাইট, মে, মাস্ট, 3 রকম হতে পারে। তাহলে যদি স্ট্রঙ্গার পসিবিলিটি, অত্যন্ত স্ট্রঙ্গার পসিবিলিটি হয় সেখানে আমরা মাস্ট দিই। যদি উইকার পসিবিলিটি হয়, আচ্ছা তার থেকে একটু দুর্বল হলে মে, আর একদম যদি উইকার পসিবিলিটি হয় তাহলে আমরা দিই মাইট। তাহলে ইট ড্যাশ রেইন টুডে, এখানে আমরা মে দিতে পারবো। ইট মে রেইন টুডে, হয়তো বৃষ্টি হতে পারে। তার মানে কি, এখানে একটা সম্ভাবনার কথা বলা আছে। সম্ভাবনার ক্ষেত্রে আমরা মে বসাই। আর পসিবিলিটিটা যদি প্রবাবিলিটা, পসিবিলিটি আর প্রবাবিলিটি, এটা যদি দুর্বল হয়, অধিকতর দুর্বল হয়, তাহলে সেখানে আমরা মাইট বসাই। ঠিক আছে, 5 দাগে চলে আসি। fill in the blanks choosing the correct forms of the verbs. কারেক্ট ফর্ম দিয়ে করতে হবে। nobody dash done the homework. nobody দেওয়া আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ও সিনট্যাক্স। এখানে আমরা কি করব, nobody has। nobody থাকলে অলওয়েজ আমরা হ্যাজ ব্যবহার করি। 2 দাগ, রিতা অ্যান্ড মিতা। দেখো দুজন আছে, প্লুরাল হয়ে গেছে। প্লুরাল হয়ে যাওয়া মানে ওয়্যার দেব, ওয়্যার। ঠিক আছে, এবার 6 দাগে চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে হবে আমাদেরকে। প্রথমটা, দে ওয়ার প্লেইং ফুটবল ইয়েস্টারডে, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো পাস্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে, তাহলে সাবজেক্ট অবজেক্ট এটা আমরা অল্টারনেট করে নেব। ফুটবল, আচ্ছা ইয়েস্টারডে প্রথমে দিদি। ইয়েস্টারডে ফুটবল। তোমরা জানো ভয়েস চেঞ্জে আমাদের একটা অক্সিলারি ভার্ব দিতেই হয়, যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমরা পাস্ট টেন্সে দেবো। ইয়েস্টারডে ফুটবল ওয়াজ, এবার আমাদেরকে বিং দিতে হয়। কন্টিনিউয়াসে করলে আমাদের একটা বিং দিতে হয়, ওয়াজ বিং। আর প্লেইং দেওয়া আছে, আমরা জানি ভয়েস চেঞ্জ করা মানেই ভার্বের থার্ড ফর্ম, প্লেইড। ওয়াজ বিং প্লেইড। বাই, বাই দেবো, দেটা হয়ে যাবে দেম। ইজি ভয়েস চেঞ্জ ছিল। তাহলে কি লিখলাম, ইয়েস্টারডে ফুটবল ওয়াজ বিং প্লেইড বাই দেম, ঠিক আছে। আর অক্সিলিয়ারি ভার্বটা আমরা সাবজেক্ট অনুযায়ী দেবো। এখানে ফুটবলটা যেহেতু সাবজেক্ট, তাই ওয়াজ। ঠিক আছে, খাতায় তুলে নাও। চলো নেক্সট কি আছে, ও আরেকটা আছে ভয়েস চেঞ্জ। উইল দে হেল্প আস, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে আমরা কি করব, উইলটা প্রথমে আগে লিখবো,
উইল, আসটা হচ্ছে অবজেক্ট, এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে উই হয়ে যাবে উইল উই। তারপরে আমরা বি দেব উই, উই বি। হেল্পটা হয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম হেল্পড। নেক্সট দেব বাই, বাই ডেটা হয়ে যাবে দেম। ঠিক আছে, কোশ্চেন মার্ক আমাদের দিতে হবে। উইল উই বি হেল্পড বাই দেম। ঠিক আছে, নেক্সট 7 নম্বরে আমরা যাব। কি আছে? চেঞ্জ দা, আচ্ছা, ন্যারেশন চেঞ্জ আছে। প্রথমে আমরা দেখব কি দেওয়া আছে। মাদার সেড ইট ইজ রেনিং আউটসাইড। তো ন্যারেশন চেঞ্জ আমরা করব সিম্পলি। ন্যারেশন চেঞ্জের নিয়ম আমরা জানি। মাদার সেড দ্যাট, তোমরা জানো কমা ইনভার্টেড কমা তুলে দিতে হয়, মাঝখানে দ্যাট লিঙ্কারটা বসাতে হবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ আলাদা দিতে হয়। ঠিক আছে, তাহলে মাদার সেইড দ্যাট ইট ইজ রেনিং আউটসাইড, তাহলে কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এটা হয়ে যাবে পাস্ট টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস। কেন পাস্ট কন্টিনিউয়াস? রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, তাহলে আমাদের রিপোর্টিং স্পিচের যে টেন্সটা হয় সেটা চেঞ্জ হয়। যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে মাদার সেড দ্যাট it was raining outside। হয়েছে? কমা ইনভার্টেড কমা উঠে যাবে, ফুল স্টপ দেবো। 2 নম্বর, পিনাকি সেইড টু মি আই ওয়াজ বিজি ইয়েস্টারডে। দেখো সেইড টু থাকলে সেইড টু উঠে টোল্ড হয়ে যায়, তাহলে আমরা লিখবো পিনাকি টোল্ড মি, পিনাকি টোল্ড মি। আচ্ছা, কমা তুলে দেবো, দ্যাট বসাবো। আই ওয়াজ বিজি ইয়েস্টারডে, তাহলে এটা দেখো পাস্টে দেওয়া আছে, সিম্পল পাস্ট। এখানে দেখো পাস্ট দেওয়া আছে। আর ওয়াজটা, যেহেতু এই ওয়াজটা এখানে মেন ভার্বের মতো কাজ করছে, তাহলে এখানে আমরা পাস্ট পারফেক্টে করব। আরেকবার বলছি, দেখো সেইট দেওয়া আছে মানে পাস্টে দেওয়া আছে, আর এটাও পাস্টে দেওয়া আছে। তার মানে কি, এটা উল্টে হয়ে যাবে পাস্ট পারফেক্টে। বাট যেহেতু এখানে ওয়াজটা মেন ভার্বের মতো কাজ করছে, ওই জন্য আমাদেরকে একটা বিন লাগাতে হবে। পিনাকি টোল্ড মি দ্যাট, আইটা হয়ে যাবে হি, হ্যাড বিন হবে হি হ্যাড বিন বিজি ইয়েস্টারডে হয়ে যাবে দ্য প্রিভিয়াস। ঠিক আছে, ফুল স্টপ। আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্স। অ্যাডভার্ব কোনটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে, এবং সেটা বলতে হবে কি ধরনের অ্যাডভার্ব। আনি গোজ টু স্কুল এভরিডে। দেখো অ্যাডভার্ব মানে জানো ভার্বকে ডেসক্রাইব করবে। তাহলে আনি স্কুলে যায় এভরিডে, প্রত্যেক দিন। তাহলে কতবার? প্রত্যেক দিন। তার মানে এটা কি এভরিডেটা হয়ে যাবে এখানে অ্যাডভার্ব। এটা কি ধরনের অ্যাডভার্ব আমরা পড়েছি? এটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কোনো একটি কাজ যেটা কতবার হচ্ছে সেটা বোঝায়। ঠিক আছে, এভরিডে, অফেন, রেগুলার, এইগুলো যদি থাকে তাহলে আমাদের করতে হবে। সেলডাম, এইরকম ওয়ার্ড থাকলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, দ্য বয় ওয়াজ প্রেজেন্ট দেয়ার। দ্য বয় ওয়াজ প্রেজেন্ট, প্রেজেন্ট ছিল কোথায়? দেয়ার, সেখানে। তার মানে এখানে একটা প্লেস বোঝা বোঝা হচ্ছে, তাহলে এটা হবে কি অ্যাডভার্ব অফ প্লেস, দেয়ার। এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে হেয়ার, দেয়ার, ইনসাইড, আউটসাইড, আপস্টেয়ার্স, এইগুলো থাকলে আমাদের বুঝতে হয় এটা অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে প্রথমেরটা হলো এভরিডেটা হচ্ছে অ্যাডভার্ব, সেটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর প্রেজেন্ট দেয়ার, দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, তাহলে এটা পুরোটা তোমরা ভিডিওটা পজ করে খাতার মধ্যে তুলে নেবে। তাহলে গ্রামার কমপ্লিট। এবার রাইটিং স্কিল দেখো। প্রথমে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড স্টেটিং ইউর ইনএবিলিটি টু জয়েন হিজ বার্থডে পার্টি। মানে তোমার কোনো এক বন্ধু ইনভাইট করেছিল তোমাকে জন্মদিনে, বাট তুমি যেতে পারোনি, সেই কারণে তুমি একটা চিঠি লিখছো। ঠিক আছে, এবার দেখো আমি এখানে চিঠিটা লিখে দিয়েছি। দেখো চিঠিতে প্রথমে ডান দিকে তোমার অ্যাড্রেস দেবে, ডেট দেবে,
আর এবার শুরু করবে ডিয়ার, এখানে ব্র্যাকেটে ফ্রেন্ডস নেম, শুধুমাত্র তোমার বন্ধুর নামটা দেবে, পদবি দেওয়ার দরকার নেই, একটা কমা দিয়ে শুরু করবে। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, এটা চিঠির প্রথমেই প্রত্যেকটা পার্সোনাল লেটারে তুমি এটা দিতে পারো যে আমি জানি তুমি ভালো আছো, ঠিক আছে। আই এম রিয়েলি হ্যাপি টু হিয়ার অ্যাবাউট ইউর বার্থডে সেলিব্রেশন, তোমার বার্থডে সেলিব্রেশনের কথা জানতে পেরে আমি খুবই খুশি। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি, তুমি আমাকে যে ইনভাইট করেছো তার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। আই এম ভেরি সরি টু সে দ্যাট আই উইল নট বি এবল টু অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি, আমি এটা খুবই দুঃখিত ফিল করছি তোমাকে এটা বলতে গিয়ে। কি কথাটা, যে আই উইল নট বি এবল টু অ্যাটেন্ড, আমি তোমার বার্থডে সেলিব্রেশনে আমি থাকতে পারবো না। আই হ্যাভ ফলেন ইল, আমি অসুস্থ হয়ে পড়েছি, অ্যান্ড দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইসড মি টু টেক কমপ্লিট রেস্ট ফর ফিউ ডেজ, কিছুদিনের জন্য ডাক্তার আমাদেরকে বলেছে কি যে রেস্ট করার জন্য, ঠিক আছে, বিশ্রামে থাকার জন্য। সো আই ওন্ট বি এবল টু কাম অ্যান্ড সেলিব্রেট উইথ ইউ, তাই আমি তোমার ওখানে যেতে পারবো না, আর তোমার সাথে আমি সেলিব্রেটও করতে পারবো না। আই ফিল ভেরি স্যাড টু মিস সাচ এ স্পেশাল ওকেশন, একটা খুব বিশেষ মুহূর্তটা, সেটা যে আমি থাকতে পারবো না, মিস করবো, সেটা ভেবেই আমার খুব খারাপ লাগছে। আই উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে, আমি তোমাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই। মে ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল ইয়ার আহেড, সামনের সময়ে তোমার এই বছরটা খুব ভালো কাটুক, ফিল উইথ জয় অ্যান্ড সাকসেস, মানে জয় মানে হচ্ছে আনন্দ, এবং হচ্ছে কি বলবো, সাফল্য থাকুক, এই সারা বছর তুমি সাফল্য পাও, আনন্দ পাও, এটাই আর কি বলছে, উইশ করছে। আই উইল মিট ইউ সুন অ্যান্ড সেলিব্রেট টুগেদার, খুব শীঘ্রই আমাদের দেখা হবে এবং এবং আমরা একসাথে সেলিব্রেট করব, ঠিক আছে। গিভ মাই রিগার্ডস টু ইয়োর ফ্যামিলি, ফ্যামিলিকে আমার, তোমার পরিবারকে আমার প্রণাম জানিও, সম্মান জানিও। ফ্রেন্ডস অ্যাড্রেস বাম দিকে দেবে। ও সরি, এখানে ইয়োর্স লাভিংলিটা চলে এসছে, এটা তোমরা কেটে দেবে, শুধুমাত্র ফ্রেন্ডস অ্যাড্রেস, বন্ধুর অ্যাড্রেসটা এখানে থাকবে, লাভিংলিটা এদিকে চলে এসছে, এখানে থাকবে ইয়োর্স লাভিংলি, ঠিক আছে, ইয়োর্স লাভিংলি, আর নিচে তোমার নামটা দেবে, বোঝা গেল? আচ্ছা, আরেকটা রাইটিং ছিল ডায়েরি রাইটিং, দেখো এই যে, সাপোজ ইউ হ্যাভ ওয়ান আ প্রাইজ ইন কম্পিটিশন, রাইট আ পেজ অফ ইউর ডায়েরি এক্সপ্রেসিং ইউর সুইট এক্সপিরিয়েন্স, তুমি তোমাকে বলছে যে তুমি মনে করো যে তুমি একটা কম্পিটিশনে প্রাইজ জিতেছো, তো এটা নিয়ে তোমার একটা ডায়েরিতে একটা পেজ তুমি লিখছো, তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম হচ্ছে। তো ডায়েরিটাও আমি লিখে দিয়েছি, দেখো তোমরা এইভাবে ডায়েরিটা লিখবে, সচরাচর ডায়েরি আসে না, তবুও আমাদের শিখে রাখা ভালো। দেখো ডায়েরিতে প্রথমেই ডেট আমরা দেব, ডেট আমি দিয়েছি 29 এপ্রিল 2026 সানডে, কোন বার আর কি সেটা দেবো, তারিখটা, তারিখ দিলাম, বার দিলাম, এবার টাইমটা দেবো। এবার ডিয়ার ডায়েরি দিয়ে আমরা স্টার্ট করবো, আর ডায়েরি লেখার সময় আমরা পাস্ট টেন্সটা ব্যবহার করবো, ঠিক আছে, কারণ ডায়েরি মূলত আমরা দিনের শেষেই লিখি, আর দিনের শেষে যা যা ঘটেছে পুরোটা সম্পর্কে আমরা ডেসক্রাইব করি। তো টুডে ইজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ডেজ অফ মাই লাইফ, আজকের দিনটা আমার জীবনের অন্যতম খুশির দিন ছিল। আই ওয়ান ফার্স্ট প্রাইজ ইন দ্য স্কুল কম্পিটিশন, স্কুলের যে কম্পিটিশন প্রতিযোগিতা হয়েছিল সেখানে আমি প্রথম হয়েছি। আই হ্যাড ওয়ার্কড ভেরি হার্ড ফর ইট, এটার জন্য আমি খুবই মেহনত করেছিলাম। অ্যান্ড ফাইনালি মাই এফর্টস পেইড অফ, আর অবশেষে কি হলো, আমার যে প্রচেষ্টা, আমার যে চেষ্টা হয়েছিল সেটার আমি মূল্য পেলাম। when my name was announced, যখন আমার নামটা অ্যানাউন্স করা হয়েছিল, বলা হয়েছিল আর কি, আই ফেল্ট এক্সট্রিমলি এক্সাইটেড, আমি অত্যন্ত এক্সাইটেড হয়ে পড়েছিলাম, মানে কি উদ্বেগ উত্তেজনাপূর্ণ হয়ে, হ্যাঁ, উত্তেজনায় পূর্ণ হয়েছিলাম, অ্যান্ড প্রাউড, আর নিজের উপর গর্ব হচ্ছিল। মাই টিচার্স অ্যাপ্রিসিয়েটেড মি, আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিল, মানে বাহবা দিয়েছিলেন টিচারেরা, শিক্ষক শিক্ষিকারা। অ্যান্ড মাই ফ্রেন্ডস কংগ্রাচুলেটেড মি ওয়ার্মলি, আমাকে খুবই আম, হৃদয়ের সাথে আমাকে কংগ্রাচুলেট করেছিল, ঠিক আছে। আর কি, আই কুড সি হ্যাপিনেস অন মাই প্যারেন্টসেস ফেসেস টু, আমি দেখতে পাচ্ছিলাম আমার বাবা মায়ের মুখে চোখে, কি দেখতে পাচ্ছিলাম, হ্যাপিনেস, খুশি দেখতে পাচ্ছিলাম, হুইচ মেড মি ইভেন মোর জয়ফুল, যেটা কিনা আমাকে আরো বেশি আনন্দিত করেছিল। দিস সাকসেস হ্যাজ ইনক্রিজড মাই কনফিডেন্স, আমার যে কনফিডেন্সটা, সেটা এই সাফল্যটা যেন আরো বাড়িয়ে তুলেছে। ইট হ্যাজ অলসো ইন্সপায়ার্ড মি, এটা আমাকে আরো অনুপ্রাণিত করছে, কিসের জন্য, টু ওয়ার্ক হার্ডার ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে যে আমি আরো মেহনত করব, আহ, এটার জন্য আমাকে আরো অনুপ্রেরণা দিচ্ছে এই আমার এই সাকসেসটা, আমার এই সাফল্যটা। আই উইল অলওয়েজ রিমেম্বার দিস ওয়ান্ডারফুল ডে, আমি সব দিনই কিন্তু এই যে সুন্দর যে দিনটা, এত সুন্দর যে দিনটা, এটা আমি সব দিনই কিন্তু মনে রাখবো। ইট ট্রুলি ফিলস লাইক এ ড্রিম কাম ট্রু, আর এটা আমার সত্যি মনে হলো যেন কোনো একটা স্বপ্ন আমার পূর্ণ হলো। এবারে তার নিচে তোমার নামটা দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের 7 নম্বর স্কুলটা। নেক্সট আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো, 8 নম্বর স্কুলটা এরপর আবার করব। আর যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি, আগের ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে।